হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 8-এর ইতিহাসের দ্বিতীয় অর্থাৎ আঞ্চলিক শক্তির উত্থান থেকে অনুশীলনের প্রশ্নোত্তরগুলো তোমাদেরকে আমি বলে দেব। অনেক সময় পরীক্ষাতে কিন্তু এই অনুশীলনের প্রশ্নগুলো তুলে ধরে, তাই তোমাদের প্রত্যেককে বলবো সাজেশন প্রশ্ন পড়ার পাশাপাশি এই টেক্সট বইয়ের যে অনুশীলনের প্রশ্নগুলো আছে সেগুলো ভালো করে নিতে। তো চলো শুরু করছি। দেখো প্রথমে কি রয়েছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। এটা তোমরা অনেকেই পারবে, আমিও তোমাদের উত্তরটা বলে দিচ্ছি। যে বা যারা পারবে আমার আগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা দিয়ে দেবে। দেখো প্রথমটা কি হবে, অযোধ্যা। অযোধ্যার সঙ্গে কোনটা মিল হবে, সাদাত খান। ঠিক আছে। তারপর দেখো রয়েছে 1764 খ্রিস্টাব্দ। কি হয়েছিল না, বক্সারের যুদ্ধ। তারপর দেখো সত্য বিলোপ নীতি, লর্ড ডালহৌসি করেছিলেন। লাহোরের চুক্তি, মহীশূর যুদ্ধ প্রথম। টিপু সুলতান কি হবে, মহীশূর। বুঝতে পারলে কস্তম সঙ্গে খস্তম কিভাবে মেলাতে হবে। তারপর ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার কি, এটা তোমরা অনেকেই পারবে উত্তর দিতে। ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার দেওয়ান। ঠিক আছে। আহমদ শাহ আবদালি ছিলেন কে, মারাঠা, আফগান নাকি পার্সি? উত্তর হবে আফগান। ঠিক আছে। তারপরে প্রশ্ন, আলীনগরের সন্ধি হয়েছিল কার কার সঙ্গে? দেখো আলীনগরের সন্ধি হয়েছিল সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে। তারপরে প্রশ্ন, ব্রিটিশ কোম্পানিকে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানির অধিকার দেন কে? ব্রিটিশ কোম্পানিকে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানির অধিকার দেন প্রথম উত্তর সম্রাট দ্বিতীয় শাহ আলম। তারপরে প্রশ্ন, স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন কে? উত্তর কি হবে, নিজাম। নিজাম কিন্তু স্বেচ্ছায় এই অধীনতামূলক মিত্রতা নীতিটা মেনে নিয়েছিল। ঠিক আছে। এরপর চলে এসো তারপরের প্রশ্ন, 3-এর দাগের ফারুক শিয়ারের ফরমানের গুরুত্ব কি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমাদের সাজেশন প্রশ্ন তো কিন্তু উত্তরটা দিয়ে দিয়েছিলাম, তবুও আরেকবার দেখে নাও। ফারুক শিয়ারের ফরমানের গুরুত্ব কি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক শিয়ারে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য যে আদেশ বা ফরমান জারি করেছিলেন তা ভারতের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। কি না, বাংলায় অবাধে বাণিজ্য করা যাবে। ফারুক শিয়ারের ফরমানের জন্য ব্রিটিশ কোম্পানির বাংলায় অবাধে বাণিজ্য করার পথ খুলে গিয়েছিল। ওরা কিন্তু সেই সুযোগটা পেয়ে গিয়েছিল এই ফরমানের জন্য। বাংলায় ক্ষমতা দখলের পটভূমি রচনা অর্থাৎ ফারুক শিয়ারের ফরমান লাভ করার ফলে বাংলা নবাবদের সঙ্গে ব্রিটিশ কোম্পানির অর্থনৈতিক ও রাজনৈতিক সংঘাত শুরু হয় এবং ইংরেজরা ক্রমে বাংলায় শাসন ক্ষমতা দখল করে। এভাবে কিন্তু পয়েন্ট করে গুছিয়ে লিখবে। তারপরে প্রশ্ন, কে কিভাবে হায়দ্রাবাদ আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন? মানে কে কিভাবে কবে হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো মীর কামার উদ্দিন খান সিদ্দিকী হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন। হায়দ্রাবাদ ছিল মুঘল সাম্রাজ্যের অধীন একটি প্রদেশ। এখানে মুঘল প্রাদেশিক শাসক মুবারিজ খান শাসন করতেন। 1723 খ্রিস্টাব্দে মুঘল দরবারে শক্তিশালী অভিজাত মীর কামার উদ্দিন খান সিদ্দিকী তাকে পরাজিত করেন। 1724 খ্রিস্টাব্দে তিনি দাক্ষিণাত্যের সুবাদার হয়ে হায়দ্রাবাদে নিজের আধিপত্য কি করেন, প্রতিষ্ঠা করেন। 1740 খ্রিস্টাব্দে নিজাম শাসিত স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য আত্মপ্রকাশ করে। ঠিক আছে, এভাবে গুছিয়ে কিন্তু লিখবে। এরপরে প্রশ্ন, পলাশীর লুণ্ঠন কাকে বলে? দেখো পলাশীর লুণ্ঠন 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধে ব্রিটিশ কোম্পানি জয়লাভ করে। ইংরেজরা সিরাজউদ্দৌলাকে সরিয়ে মীর জাফরকে বাংলা নবাব পদে বসান। পলাশীর যুদ্ধের পর ব্রিটিশ কোম্পানি বিভিন্নভাবে নবাব মীর জাফরের কাছ থেকে প্রচুর অর্থ আদায় করে। রবার্ট ক্লাইভ সহ কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীরাও ব্যক্তিগতভাবে প্রচুর অর্থ দেয়। কোম্পানির পক্ষ থেকে প্রচুর অর্থ লুণ্ঠন করে ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে প্রায় 3 কোটি টাকার সম্পদ ইংরেজরা আদায় করে। পলাশী যুদ্ধের পর মীর জাফরের কাছ থেকে ইংরেজদের অর্থ আত্মসাৎকেই বলা হয় পলাশীর লুণ্ঠন। বোঝা গেল? খুব ভালো করে করবে। টেক্সটের এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় দেয়, তাই প্রত্যেকে বলবো প্রশ্নগুলো কিন্তু ভালো করে তৈরি করে রেখো। এরপরে প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা কাকে বলে? দেখো 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ব্রিটিশ কোম্পানির সুবা বাংলা দেওয়ানি অধিকার লাভ করে। এর ফলে বাংলায় 2 জন শাসকের শাসন কায়েম হয়। এই ব্যবস্থাকেই দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। দ্বৈত শাসনের একদিকে ছিল বাংলার নবাব আর অপরদিকে ছিল কারা, না ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নবাবের ক্ষমতাটা কিরকম, না দ্বৈত শাসন ব্যবস্থায় নবাবের হাতে ছিল রাজনৈতিক ও নিজামত
বা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব। আর কোম্পানির ক্ষমতা কতটা ছিল না, দ্বৈত শাসন ব্যবস্থায় কোম্পানির হাতে ছিল অর্থনৈতিক কর্তৃত্ব ও রাজস্ব আদায়ের দায়িত্ব। মানে মেন ক্ষমতা ছিল কিন্তু এই কোম্পানিদের হাতে। বাস্তবে নবাবের হাতে ছিল ক্ষমতাহীন দায়িত্ব, অর্থাৎ কোনো ক্ষমতা নেই এরকম একটা দায়িত্ব ছিল। আর কোম্পানির হাতে ছিল দায়িত্বহীন ক্ষমতা, এদিকে দায়িত্ব নেই, এদের ক্ষমতাটা কিন্তু কোম্পানির হাতে বেশি ছিল। তাহলে তোমাদের কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থা কিন্তু এটাই ভালো করে লিখবে, ঠিক আছে। এরপরে প্রশ্ন, ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কি ছিল? দেখো, ব্রিটিশ কোম্পানি তাদের পরোক্ষ শাসনাধীনে রাজ্যে যে প্রতিনিধি রাখতো তাকেই বলা হতো রেসিডেন্ট, ঠিক আছে। তো তাদের কাজ কি ছিল? বলছে ব্রিটিশ রেসিডেন্টদের কাজ ছিল নজরদারি করা আর কোম্পানিকে রাজ্য দখলে উৎসাহ দেওয়া। কেমন? কোম্পানির পরোক্ষ শাসনাধীন রাজ্যের রাজা কোম্পানির নজর এড়িয়ে যাতে স্বাধীনভাবে কাজ করতে না পারে তার জন্য নজরদারি করা। আর কি না, লর্ড ওয়েলেসলির আমল থেকে রেসিডেন্টরা আগ্রাসী নীতি অনুসরণ করত। তারা কোম্পানিকে সরাসরি এলাকা দখলের জন্য উস্কানি দিত। তো এই হলো 3 দাগের প্রশ্ন উত্তর। এবার চলো 4 দাগের। অষ্টাদশ শতকে ভারতের প্রধান আঞ্চলিক শক্তিগুলির উত্থানের পিছনে মুঘল সম্রাটদের ব্যক্তিগত অযোগ্যতাই কেবল দায়ী ছিল। তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও। এর উত্তর তোমরা কিন্তু এখান থেকে লিখবে। বলছে ভারতে আঞ্চলিক শক্তিগুলোর উত্থানের কারণগুলো কি কি? 1, মুঘল সম্রাটদের সামরিক দুর্বলতা। 2, কি জায়গিরদারি সংকট। আমি পয়েন্ট করে বলছি, তোমরা কিন্তু অবশ্যই এই পয়েন্ট করে লিখবে খাতায়। বলছে মুঘল সম্রাটদের শক্তিশালী সেনাবাহিনীর অভাব মুঘল সাম্রাজ্যের অবনতির অন্যতম প্রধান কারণ ছিল। মুঘলদের অস্ত্রশস্ত্র যুদ্ধ কৌশল ছিল পুরনো ধাঁচের, তাই তারা আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত ইংরেজদের কাছে হেরে যায়। আর 2, কি না জায়গিরদারি সংকট। বলছে মুঘল আমলে মনসবদারদের জায়গির দেওয়া হতো। উন্নত জায়গির পাওয়ার আশায় অভিজাত ও মনসবদারদের মধ্যে দলাদলি শুরু হয়। তাছাড়া মুঘল সম্রাট হিসাব মতো আর কি রাজস্ব কি করতেন না, পেতেন না। ফলে মুঘল শক্তি দুর্বল হয় এবং আঞ্চশক্তির উত্থান ঘটে। এরপরে পয়েন্ট হচ্ছে কৃষক বিদ্রোহ। বলছে মুঘল যুগে জমিদার ও কৃষকদের বিদ্রোহ মুঘল সাম্রাজ্যের অবনতির জন্য বিশেষভাবে দায়ী। এই কৃষক বিদ্রোহের পিছনে কতগুলো কারণ ছিল। যেহেতু জায়গিরদের রাজস্ব থেকেই মনসবদাররা কি করতো না, সামরিক বাহিনীর ভরণ পোষণ করত, তাই তারা যত সম্ভব চড়া হারে কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করত। এছাড়া ইজারা রীতি প্রবর্তিত হলে এক নতুন জোতদার ও তালুকদার শ্রেণীর আবির্ভাব ঘটে, যারা কৃষকদের ওপর শোষণ চালাতো। ফলে কৃষকদের অসন্তোষ বিদ্রোহের রূপ নেয়। জাট শিখ সতনামী কৃষকদের বিদ্রোহ মূল শক্তিকে দুর্বল করেছিল। এর পরের পয়েন্ট হচ্ছে বৈদেশিক আক্রমণ ও আঞ্চলিক শাসকদের উচ্চাকাঙ্ক্ষা। নাদির শাহ ও আহমদ শাহ আবদালির আক্রমণ মুঘল শক্তিকে দুর্বল করেছিল। তোমাদের প্রশ্ন ঘুরেও আসতে পারে পরীক্ষাতে, কিরকম না আঞ্চলিক শক্তির উত্থানের কারণগুলো কি ছিল। সেক্ষেত্রে তোমরা কিন্তু এই উত্তরটাই লিখবে, ঠিক আছে। নাদির শাহ, আচ্ছা। এরপর হচ্ছে আঞ্চলিক শাসকদের উচ্চাকাঙ্ক্ষা। বলছে বাংলা, হায়দ্রাবাদ ও অযোধ্যা সহ বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক শাসকদের স্বাধীনতা লাভের উচ্চাকাঙ্ক্ষা ছিল। তাই এইসব অঞ্চল শাসকরা আনুষ্ঠানিকভাবে মুঘল সম্রাটের প্রতি আনুগত্য দেখালেও বাস্তবে স্বাধীনভাবে শাসন পরিচালনা করতেন। এরপরে প্রশ্ন, পলাশির যুদ্ধ ও বক্সার যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতের ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ? দেখো, এর উত্তর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এখান থেকে উত্তরটা করে নিও। অনেকটা বড় বলে আমি আর পড়ে শোনাচ্ছি না, তোমরা কিন্তু অবশ্যই উত্তরটা এখান থেকে করে নেবে, ঠিক আছে। আমি বইয়ের পাতাটা আস্তে আস্তে সরাচ্ছি, তোমরা কিন্তু উত্তরটা এখান থেকে দেখে নেবে, ঠিক আছে। এখানে যেরকম পয়েন্টগুলো দেওয়া আছে না, ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বৃদ্ধি, কোম্পানির দেওয়ানি লাভ, বাংলায় কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠা, ইংরেজ বাহিনীর মর্যাদা বৃদ্ধি ও শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা, ঠিক আছে। এই পর্যন্ত তোমাদের উত্তরটা কিন্তু শেষ হলো। এরপরে প্রশ্ন, মীর কাসিমের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধের ক্ষেত্রে কোম্পানির বণিকদের ব্যক্তিগত ব্যবসার কি ভূমিকা ছিল? আরেকটা প্রশ্ন অ্যাটাচ, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার কি প্রভাব হয়েছিল? এই প্রশ্নের উত্তরও দেখে নাও। এই প্রশ্নের উত্তরটা কিন্তু একটা বড় আছে, তোমরা কিন্তু এখান থেকে করে নেবে, ঠিক আছে। আমি আর পড়ে শোনাচ্ছি না, পড়লে পরে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, তাই তোমরা কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিয়ে উত্তরটা খাতায় নোট করে রেখো। এখানে যেভাবে পয়েন্টটা দেওয়া আছে তোমরা চেষ্টা করো এইভাবেই লেখার, ঠিক আছে। তারপর দেখো হচ্ছে অ্যাটাচ প্রশ্নের উত্তরটা, বাংলায় দ্বৈত শাসনের প্রভাব কী ছিল? এটা ভালো করে করবে, এটা আলাদাভাবেও করতে পারো। তোমাদের পরীক্ষা দিতে পারে যে দ্বৈত শাসনের ফলাফল কী হয়েছিল, তখন তোমাদের কিন্তু এগুলো লিখতে হবে পয়েন্ট আকারে, ঠিক আছে। একটা প্রশ্ন ভালো করে করলে সেখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন উত্তর তৈরি হয়ে যায় আর কি। তাই তোমাদেরকে বলবো বড় প্রশ্ন বলে ছেড়ে দিও না, ভালো করে তৈরি করে রেখো। তো এর উত্তরটা কিন্তু এই পর্যন্ত শেষ হলো, ঠিক আছে। তো
তো তোমাদের টেক্সটের প্রশ্ন উত্তর তো হয়ে গেল, সঙ্গে আমি একটা প্রশ্ন এক্সট্রা দিচ্ছি, সেটা হচ্ছে 76-এর মন্বন্তর কেন হয়েছিল, এর ফলাফল লেখো। এটা কিন্তু ভালো করে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সাজেশন প্রশ্ন তো দেওয়া রয়েছে, তবুও তোমরা এখান থেকে কিন্তু করে নিও। আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি, 76-এর মন্বন্তর কেন গুরুত্বপূর্ণ এবং এর ফলাফল কি হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আস্তে আস্তে পাতাটা সরাচ্ছি, তোমরা কিন্তু উত্তরটা এখান থেকে কালেক্ট করে নেবে। ওকে, তো তোমাদের টেক্সটের এই প্রশ্ন উত্তর তাহলে এখানেই শেষ হলো। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্টে জানাবে। ওকে, তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর অবশ্যই মন দিয়ে পড়ো।